প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের স্বপন স্যার তোমাদের স্বাগত জানাই ইউটিউব চ্যানেল ফিজিক্স কটেজে। আমি আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি, দেখো এটা হচ্ছে নিট 2020 এদের ফিজিক্সের রে অপটিক্স। আমরা এখানে রে অপটিক্সের কিছু প্রবলেম বেসিক্যালি সলভ করাবো এবং এই প্রবলেমগুলো সলভ করতে করতে আমরা থিওরিটিক্যাল কিছু কনসেপ্টও এখানে আলোচনা করব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। আমার মনে হয় রে অপটিক্স নিয়ে কিন্তু তোমাদের অনেকটাই সমস্যা সমাধান হয়ে যাবে এবং এই ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে। তোমরা শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটাকে দেখো এবং অন্যদেরকে দেখবার জন্য শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রেখো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো আমরা এবার আমাদের প্রবলেমগুলোকে শুরু করি। আচ্ছা, আমরা প্রথম প্রবলেম এখানে দেখছি। একটি মোটর গাড়িতে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল দর্পণ লাগানো আছে। ওই মোটর গাড়ির 2.8 মিটার পিছনে থাকা দ্বিতীয় একটি মোটর গাড়ি 15 মিটার পার সেকেন্ড আপেক্ষিক বেগে প্রথম গাড়িটিকে অতিক্রম করছে। প্রথম গাড়ির দর্পণে দ্বিতীয় গাড়ির প্রতিবিম্বের দ্রুতি কত হবে? লক্ষ্য করো, একটা মোটর গাড়ি যাচ্ছে, এবার সেই মোটর গাড়ির পিছনে আরেকটা মোটর গাড়ি তাকে ওভারটেক করছে। এবার প্রথম মোটর গাড়ির যে ভিউয়ার, যে যার ভিতর থেকে আমরা পিছনেরটাকে দেখতে পাই, সেটা একটা উত্তল দর্পণ, তোমরা জানো, এবং সে উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্যটাও কিন্তু দেওয়া রয়েছে। তাহলে আমরা যদি এরকম চিন্তা করি যে যখন প্রথম গাড়িটা থেকে দ্বিতীয় গাড়িটার দূরত্ব হচ্ছে 2.8 মিটার, মানে 2.8 মিটার পিছনে রয়েছে, তাহলে দ্বিতীয় গাড়িটা কিন্তু এক্ষেত্রে বস্তু, প্রথম গাড়ির দর্পণটাতে ওই বস্তুর প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এবং সেটা কোথায় তৈরি হচ্ছে? আমরা যদি দর্পণের যে সমীকরণ দেখো, সমীকরণে 1/v + 1/u = 1/f আমরা জানি, চিহ্নগুলো তোমাদের সবারই জানা। এবার এক্ষেত্রে এফ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, এফটা কিন্তু প্লাস। আমরা একটুখানি মনে করে নিই আমাদের সাইন কনভেনশন কিন্তু আমরা এটা দেখি, যেদিকে আলো যায় ঠিক সেই দিকে যদি দূরত্ব মাপা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই দূরত্বটাকে কিন্তু পজিটিভ ধরি এবং সেই অনুযায়ী উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য পজিটিভ হয় এবং অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কিন্তু নেগেটিভ হবে। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, বস্তু দূরত্ব যেটা ধরেছি, বস্তু দূরত্বের আগে কিন্তু আমরা মাইনাস দিয়েছি, ইউর আগে 2.8 মিটার মানে -280 সেন্টিমিটার। বস্তু দূরত্ব যখন সদ বস্তু হয় সবসময় কিন্তু সদ বস্তুর দূরত্বটাকে আমরা মাইনাস দূরত্ব হিসাবে পাই, যেহেতু এটা আলোর বিপরীত দিকে হয়। এবার আমরা যদি এই সমীকরণের মধ্যে এই মানগুলো বসিয়ে দিই তাহলে ভির মান পাওয়া যাবে এই জায়গা থেকে, দেখো 56/3 সেন্টিমিটার। এবার দেখো, আমরা এই যে সমীকরণটা পেয়েছিলাম, 1 নম্বর যে সমীকরণটা, এই সমীকরণটাকে দুদিকে আমরা ডেরিভেটিভ করলাম টির রেসপেক্ট। এক্ষেত্রে ভি হচ্ছে কিন্তু প্রতিবিম্ব দূরত্ব মানে ইমেজ ডিস্টেন্স, আর ইউ হচ্ছে কিন্তু বস্তু দূরত্ব, অবজেক্ট ডিস্টেন্স। এবার এইটাকে যদি টির রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে এইটা কিন্তু দূরত্বের পরিবর্তনের হার, তার মানে এটা একটা বেগ বোঝাবে। সেই জন্য দেখো ডিভিডিটি এইটাকে বলছে কিন্তু প্রতিবিম্বের দ্রুতি, যেহেতু আমরা এখানে মানটা নিচ্ছি। আর এক্ষেত্রে ডিইউডিটি কিন্তু এটা হচ্ছে বস্তুর দ্রুতি। বস্তু কোনটা? বস্তু হচ্ছে দ্বিতীয় মোটর গাড়িটা। সেই জন্য দেখো বস্তুর দ্রুতি মানে কিন্তু প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির বেগ আমরা এখানে যেটা 15 মিটার পার সেকেন্ড এই জায়গাতে পেয়েছিলাম। এবার আমরা যদি এখানে মানগুলোকে বসিয়ে দিই তাহলে যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে 1/15 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কিন্তু এই জায়গাতে এই ডেরিভেটিভের এই অংশটা করে প্রতিবিম্বের দ্রুতি, বস্তুর দ্রুতি, এগুলো কিন্তু খুব সহজেই আমরা বের করতে পারি। কিন্তু এবার যাওয়া যাক আমাদের পরের প্রবলেমটাতে।
আচ্ছা, দ্বিতীয় প্রবলেমে দেখো আমরা বলেছি বি দৈর্ঘ্যের একটি ক্ষুদ্র রৈখিক বস্তু এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের সামনে দর্পণের অক্ষের উপর ইউ দূরত্বে রাখা আছে, তাহলে বস্তুটির প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? মানে আমরা যদি এরমভাবে করে চিন্তা করি যে এইটা একটা ধরো অবতল দর্পণ, এইটা হচ্ছে এরকম জায়গাতে কোনো একটা বস্তু রাখা আছে যার দৈর্ঘ্যটা বলেছে বি। ধরো এইরকম একটা বস্তু রাখা আছে, এর দৈর্ঘ্যটা হচ্ছে বি। আমাকে বের করতে বলেছে যে এই বস্তুটা তার যে প্রতিবিম্ব তৈরি হবে সে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কত হবে। আমরা এক্ষুনি দেখলাম দর্পণের যে সাধারণ নিয়ম 1/v + 1/e = 1/f, তাহলে এইটাকে যদি আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করি, খেয়াল করবে আগের অঙ্কটাতে আমরা কি করেছিলাম, এটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছিলাম, যেটা হয়েছিল বস্তু দূরত্ব, বস্তুর গতিবেগ, প্রতিবিম্বের গতিবেগ ইত্যাদি। আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করেছি, আংশিক অবকলন। পার্শিয়াল ডেরিভেটিভ করে এই যে রিলেশনটা আমরা এখানে পেয়েছি -1/v² ∇v -1/u² ∇u = 0, এই ∇v যে টার্মটা এইটা কিন্তু নির্দেশ করে প্রতিবিম্বের উচ্চতা, আর ∇u যে টার্মটা এইটা নির্দেশ করে বস্তুর উচ্চতা। তাহলে আমরা যদি এখান থেকে বের করি ∇v = এই সম্পর্কটা এখান থেকে পেয়ে যাচ্ছি। আবার লক্ষ্য করো আমরা এই যে সমীকরণটা পেয়েছিলাম এই সমীকরণে যদি দুদিকে ইউ দিয়ে গুণ করে দিই, ইউ দিয়ে গুণ করলে পরে এই পার্টটা হয়ে যাচ্ছে v/u, এটা হয়ে যাচ্ছে 1 আর এটা হয়ে যাচ্ছে u/f। এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এখান থেকে v/u = f/u - f এই রিলেশনটা পাবো। তাহলে আমি এই রিলেশনটাকে এখানে বসিয়ে দেব। সেই জন্য 2 নম্বর আর 3 নম্বর এই সমীকরণ থেকে যদি আমরা সলভ করি, এটা এখানে বসিয়ে দিলে যেটা পাবো ∇v = হচ্ছে এইটা। এবার এই যে ∇u যেটা ∇uটা বলেছি এটা হচ্ছে বস্তু দূরত্ব, বস্তুর উচ্চতা, সেই জন্য বস্তুর উচ্চতা b আমরা এখানে বসিয়ে দিলাম। তার মানে এটা কিন্তু হয়ে গেল প্রতিবিম্বের উচ্চতা ∇v, এইটা সমান কিন্তু এই রিলেশনটা। 3 নম্বর প্রবলেমে বলেছি আমরা 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার উন্মেষযুক্ত একটা উত্তল দর্পণের সামনে 10 সেন্টিমিটার দূরে একটি বিন্দু উৎস রাখা আছে। এইটা হচ্ছে ধরো দর্পণটা, এর 10 সেন্টিমিটার সামনে এখানে একটা বিন্দু উৎস রাখা আছে, উৎসটি থেকে 10 সেন্টিমিটার দূরে একটি পর্দা রাখা আছে, মানে এই জায়গা থেকে 10 সেন্টিমিটার দূরে এইটা হচ্ছে পর্দা। তাহলে আমাকে বের করতে বলেছে যে এই এস উৎসের যে প্রতিবিম্ব সেই প্রতিবিম্বটা এই পর্দার উপরে কতটা দৃষ্টিক্ষেত্র তৈরি করবে, মানে দৃষ্টিক্ষেত্রের দৈর্ঘ্য কত। বিষয়টা একটুখানি খেয়াল করো, এই দর্পণটা যখন এখানে আছে এই এস উৎসের সামনে, তখন এখান থেকে আলো যাবে, আলো এখান থেকে প্রতিফলিত হয়ে এই পথে ফিরে আসবে, এখান থেকে গিয়ে এই পথে ফিরে আসবে, যেন মনে হবে এই S' এই যে বিন্দুটা, এই বিন্দুটা থেকে আলো অপসৃত হচ্ছে। তার মানে এক্ষেত্রে S' কিন্তু একটা অসৎ প্রতিবিম্ব হিসাবে এখানে কাজ করবে। তাহলে এই জায়গা থেকে এই যে আলোটা এলো, এই এ থেকে বি পর্যন্ত এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হচ্ছে কিন্তু এই দর্পণের দৃষ্টিক্ষেত্র। সেটাই আমাদের এখানে বের করতে হবে। আমরা কিভাবে করব দেখো, আমরা এক্ষেত্রে এই এস থেকে পি এই যে দূরত্বটা, এখানে পি কিন্তু এই যে দর্পণটা তার মধ্যবিন্দুর থেকে একটু দূরে, এটাকে সরল রেখা হিসাবে কিন্তু আমরা ধরে নিয়েছি। এই বিন্দু এবং দর্পণের এই মেরু কিন্তু একই বিন্দু হিসাবেই আমরা এখানে ট্রিট করতে পারি। তাহলে এই এসপি এটা হচ্ছে বস্তু দূরত্ব, যেটা কিন্তু তোমার -10 সেন্টিমিটার, আর ফোকাস দৈর্ঘ্য দেখো 10 সেন্টিমিটার, এটা প্লাস আমি আগেই বলেছি। এবার যদি আমি এই রিলেশনে বসাই তাহলে এখান থেকে ভি সমান পেয়ে যাব, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করো, ভি কিন্তু প্লাস, তার মানে ভি প্লাস মানে বস্তুটা যেদিকে রয়েছে তার বিপরীত দিকে, মানে আলোর দিকে কিন্তু প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এবং উত্তল দর্পণে সেটাই তৈরি হয়। তার মানে উত্তল দর্পণে এই জায়গাতে কিন্তু S' বিন্দুতে প্রতিবিম্বটা তৈরি হয়েছে। এবার আমরা যদি এখানে দুটো সদৃশ্যকোণী ত্রিভুজের কথা চিন্তা করি, কীরকম লক্ষ্য করো, এ বি এবং S',
আর ডিসি এস ড্যাশ, এই দুটো সদৃশ্যকোণী ত্রিভুজ, আমরা জানি তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমানুপাতি হয়, সেই জন্য আমরা এখান থেকে লিখেছি দেখো এবি বাই ডিসি ডিভাইড, এটা ইকুয়াল টু হবে তোমার কিউ এস ড্যাশ, কিউ এস ড্যাশ মানে এইটা, এই দূরত্বটা ডিভাইডেড বাই পি এস ড্যাশ, এখান থেকে বসিয়ে দিলাম। তাহলে এবি সমান সমান, এটাকে সিম্পলিফাই করা হলো, এবার এই মানগুলো বসানো হয়েছে। এখানে লক্ষ্য করো ডিসি মানে কিন্তু বলেছে এই দর্পণের উন্মেষ, দর্পণের উন্মেষ মানে দর্পণের যে অংশটা আমরা এখানে ব্যবহার করছি, এটা যেহেতু মিলিমিটারে দেওয়া ছিল সেটা 0.1 করে এটা কিন্তু সেন্টিমিটার করে নিয়েছি, অন্য মানগুলো আমার সেন্টিমিটারেই দেওয়া ছিল, ক্যালকুলেট করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0.5 সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে 5 মিলিমিটার। তাহলে দর্পণটার যে দৃষ্টিক্ষেত্র, এই দৃষ্টিক্ষেত্রটা হচ্ছে কিন্তু তোমার 5 মিলিমিটার। দেখো এখানে আমরা বলেছি যে এইটা হচ্ছে একটা অবতল দর্পণ, এই অবতল দর্পণের সামনে একটা অক্ষের উপরে একটা ঘনক রাখা আছে, মানে আমরা যদি এরকম চিন্তা করি, এটাকে যদি ঘনক মনে করা হয়, একটা ঘনক রাখা আছে এবং এরম জায়গাতে ধরো আমি এইভাবে দেখাচ্ছি, এই জায়গাতে একটা অবতল দর্পণ আছে, এই অবতল দর্পণের অক্ষের উপরে একটা ঘনক আছে। এখানে শুধু একটা জিনিস বোঝার যে এই দর্পণের যে অক্ষটা হচ্ছে এই রকম, ধরো এইটা হচ্ছে অক্ষের উপরে রাখা আছে, তাহলে ঘনকের যে বাহু, এই বরাবর যে বাহুটা, এই বাহুটাই কিন্তু শুধুমাত্র এই ঘনক, এই প্রধান অক্ষের সঙ্গে একই ডিরেকশানে সমান্তরাল, এই ডিরেকশানে যারা রয়েছে এটাও প্রধান অক্ষের উপর লম্ব, এইভাবে যারা রয়েছে তারাও কিন্তু প্রধান অক্ষের উপর কিন্তু লম্ব। আমাদের এখানে বের করতে বলেছে যে এই ঘনকটা এখানে দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরে রাখা আছে বলেছে, আর প্রধান অক্ষের সমান্তরাল, তাহলে এবার এখান থেকে বের করতে বলেছে যে ঘনকটির আয়তন বিবর্ধন কত হবে। তার মানে এই যে ঘনকটা, এই ঘনকটা যে প্রতিবিম্ব হবে সেটা এর কত গুণ হবে সেটা এখানে বের করতে বলেছে। লক্ষ্য করো আমরা এখান থেকে একটা জিনিস প্রথমে খেয়াল করি যে ইউর মান দেওয়া রয়েছে 30, তাহলে যেহেতু এটা বললাম সদ্বিম্ব সেজন্য -30 হবে। এখানে কিন্তু দেখো এফ এর মান -20 ফোকাস দৈর্ঘ্য, তার কারণ অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কিন্তু মাইনাস হয়। তাহলে আমরা যদি এইটাকে, যে রিলেশনটা তোমরা জানো 1/v + 1/u = 1/f, ওই সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে এখান থেকে v সমান -60 সেন্টিমিটার। মাইনাস কি ইন্ডিকেট করছে না, ঘনকটা যেদিকে রয়েছে প্রতিবিম্বটাও কিন্তু সেই দিকেই হবে, অর্থাৎ প্রতিবিম্ব দূরত্বটাও কিন্তু এক্ষেত্রে নেগেটিভ, বস্তু দূরত্বের মতন। এবার লক্ষ্য করো আমরা যদি প্রধান অক্ষের লম্ব বরাবর ঘনকের বাহুর দৈর্ঘ্যের বিবর্ধন বের করি, আমরা প্রতিবিম্বের যে রৈখিক বিবর্ধন জানি সেটা হচ্ছে প্রতিবিম্ব উচ্চতা বাই বস্তু উচ্চতা, যেটাকে আমরা পরবর্তীতে করছি প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। তার মানে এটা কিন্তু এই অক্ষের সঙ্গে লম্ব বরাবর কিন্তু এটা করা হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি করেছি, এই বিবর্ধন m1 = হচ্ছে v/u, এখান থেকে বসিয়ে দাও, বসিয়ে দিলে পর এটার মান বেরোচ্ছে -2। এবার দেখো যখন প্রধান অক্ষের বরাবর যে অক্ষটা, এখানে কিন্তু লম্ব অক্ষ কিন্তু দুটো, আমি এখানে যেমন দেখাচ্ছিলাম লম্ব অক্ষ দুটো, প্রধান অক্ষের বরাবর অক্ষ কিন্তু একটা। বরাবর কি হবে না, প্রধান অক্ষের বরাবর যে বিবর্ধন হবে সেইটাকে আমরা বলছি এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিবর্ধন। অনুদৈর্ঘ্য বিবর্ধন, এটা বিবর্ধনের যে রিলেশনগুলো, তিন ধরনের বিবর্ধনের রিলেশন তোমরা জানবে। অনুদৈর্ঘ্য বিবর্ধন কি হয় না, এই যে দৈর্ঘ্য বরাবর লম্ব অক্ষ বরাবর যে বিবর্ধন হয় তার স্কোয়ারের সমান উইথ মাইনাস, এইটা হয় কিন্তু তোমার প্রধান অক্ষের অনুদৈর্ঘ্য বিবর্ধন, প্রধান অক্ষ বরাবর। তাহলে আমরা এখান থেকে যদি মানটা বসাই, এটা যদি -2 হয় তাহলে এটা হচ্ছে -4। তাহলে এবার দেখো এই দিকের বাহুটা যেটা লম্ব অক্ষ বরাবর সেটা দ্বিগুণ হলো, এই দিকে লম্ব অক্ষ বরাবর যেটা সেটা দ্বিগুণ হলো, আর প্রধান অক্ষ বরাবর যেটা সেটা 4 গুণ হয়ে গেল। তাহলে আমি যদি ঘনকের আয়তনটা চিন্তা করি তাহলে 4 × 2 × 2, তার মানে এটা 16 গুণ হয়ে যাবে। তাহলে দেখো আমরা কিন্তু অনেক সহজেই এই বিবর্ধনের আইডিয়াটা কাজে লাগিয়েই কিন্তু এই ঘনকের ক্ষেত্রে আয়তন বিবর্ধন কত সেটা আমরা বের করতে পারি। কিন্তু 5 নম্বর প্রবলেমটা দেখো,
এখানে কি বলছে, এইটা হচ্ছে একটা উত্তল দর্পণ, এইটা হচ্ছে একটা অবতল দর্পণ। এদের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটারের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার দেওয়া আছে। এবার এই দর্পণ দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে মোট 40 সেন্টিমিটার। উত্তল দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে ও বিন্দুতে ধরো কোনো একটা উৎস রাখা রয়েছে যার একটা প্রতিবিম্ব গঠিত হবে। তা এবার এই ও বিন্দুটা থেকে আলো উত্তল দর্পণেও যাচ্ছে, অবতল দর্পণেও যাচ্ছে। আমার এখানে বলে দিয়েছে যে এই উত্তল দর্পণে প্রতিবিম্বটা পরে গঠিত হয়, অবতল দর্পণে আগে প্রতিবিম্ব গঠিত হয়। ও বিন্দু থেকে আলো অবতল দর্পণে প্রতিবিম্ব গঠন করলো এবং সেই প্রতিবিম্বটা উত্তল দর্পণের ক্ষেত্রে একটা উৎস হিসাবে কাজ করবে, বস্তু হিসাবে কাজ করবে এবং সেই বস্তুটার আবার একটা ফাইনাল প্রতিবিম্ব তৈরি হবে। আমার এখানে বের করতে হবে এই যে ফাইনাল প্রতিবিম্বটা হবে এর বিবর্ধনটা কত হবে। লক্ষ্য করো, আমরা এখানে কি করলাম যে প্রথমে তাহলে এই যেহেতু পুরোটা 40 ছিল, তাহলে এই দূরত্বটা এখন 30, তাহলে আমরা বলতে পারি অবতল দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু আছে, তাহলে সেই বস্তুটা একটা প্রতিবিম্ব তৈরি হবে। দেখো আমরা যদি এখানে রিলেশন ব্যবহার করি, ইউর মানটা -30, এফের মান -20, তাহলে এখান থেকে ভির মান পাচ্ছি -60। তার মানে আমরা এই অবতল দর্পণ থেকে এই ডিরেকশনে ধরো ও ড্যাশ বিন্দুতে, এবং এই দূরত্বটা হচ্ছে 60 সেন্টিমিটার, এখানে প্রতিবিম্ব প্রথম প্রতিবিম্বটা তৈরি হলো। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে ও ড্যাশটা যেটা অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব, এটা কিন্তু উত্তল দর্পণটার দেখো বিপরীত দিকে, মানে যেদিকে প্রলেপ দেওয়া রয়েছে সেই দিকে। এইটা উত্তল দর্পণের কাছে একটা অসৎ বস্তু হিসাবে কিন্তু কাজ করবে। উত্তল দর্পণ কি করবে, ওই বস্তুটার আবার একটা প্রতিবিম্ব তৈরি করবে। কিভাবে তৈরি হবে দেখো, আমরা এখানে যে রিলেশনটা দেখি, আমরা যদি উত্তল দর্পণ থেকে বস্তুর দূরত্বটা দেখি, দেখো পুরোটা 60, এটুকুনি 40, মাইনাস করলে এইটুকুনি 20। দেখো আমরা কিন্তু এখানে ইউটা কিন্তু +20 লিখেছি। বস্তু দূরত্ব আমরা কিন্তু সবসময় মাইনাস ধরি যদি বস্তুটা সৎ বস্তু হয়, এক্ষেত্রে এটা অসৎ বস্তু। তাহলে আমরা এখান থেকে যদি রিলেশন বসিয়ে দিই তাহলে এফ পেয়ে যাব, এফ এবং ইউ বসিয়ে দিলে পরে ভি পেয়ে যাব। এবার দেখো উত্তল দর্পণ কর্তৃক যদি আমরা বিবর্ধন বের করি, অবতল দর্পণ কর্তৃক বিবর্ধন কিন্তু ছিল -2, উত্তল দর্পণ কর্তৃক যদি বিবর্ধন দেখি v/u, এটাও 20 এটাও 20, তাহলে এই রিলেশনটা হচ্ছে -1। এবার ফাইনাল যে বিবর্ধন সেটা হচ্ছে এই দুটো বিবর্ধনের গুণফল, সেই জন্য আমরা এখান থেকে ক্যাপিটাল M = লিখেছি m1 × m2, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কিন্তু এটা তোমার দ্বিগুণ প্রতিবিম্ব। এখানে কিন্তু প্রবলেমটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, আমার এখানে বলে দেওয়া আছে প্রথমে অবতল দর্পণে প্রতিবিম্ব তৈরি হয়েছে, তারপর উত্তল দর্পণে। যদি আমার উল্টো বলতো যে আগে উত্তল দর্পণে প্রতিবিম্ব তৈরি হবে তারপর অবতল দর্পণে, আমরা কিন্তু একই রেজাল্টই কিন্তু এক্ষেত্রে পেতাম। কিন্তু আমরা এখানে দুটো প্রবলেমের একবারে দেখাচ্ছি। 6 নম্বর প্রবলেমটা দেখো, যে এইটা হচ্ছে একটা প্রিজম, এই প্রিজমের মধ্যে একটা আলোকরশ্মি এইভাবে করে আপতিত হচ্ছে, এখান থেকে আলোকরশ্মিটা অবিচ্যুত অবস্থায় সোজা গিয়ে কিন্তু এই প্রতিসরক তলে পড়লো এবং এখান থেকে আলোকরশ্মিটা বেরিয়ে গেল। এবার বাদিকের এই মাধ্যমটার আলোক প্রতিসারাঙ্ক μ1, প্রিজমের উপাদানের আলোক প্রতিসারাঙ্ক μ, এবং এই দিকের মাধ্যমের প্রতিসারাঙ্ক হচ্ছে μ2। তাহলে এই তিনটে মিউর মধ্যে রিলেশন কত, এখানে 4টে অপশান দেওয়া রয়েছে। দেখো এক্ষেত্রে আমরা খুব সহজেই কিন্তু এটা বুঝতে পারি যে আলোকরশ্মিটা যখন এইখান থেকে অবিচ্যুত অবস্থায় এই তল পর্যন্ত পৌঁছেছে, তার মানে এই মাধ্যম এবং এই মাধ্যমের আলোক প্রতিসারাঙ্ক কিন্তু সমান, অর্থাৎ এখানে আলোর কোনো প্রতিসরণ হয়নি। তার মানে আমরা এখান থেকে লিখতেই পারবো যে μ1 = μ। এবার কি হয়েছে, এখান থেকে আলো যখন বেরোলো আলোর প্রতিসরণ হলো। তোমরা লক্ষ্য করো এক্ষেত্রে এই কোণটা হচ্ছে আপতন কোণ আর এই কোণটা হচ্ছে কিন্তু প্রতিসরণ কোণ। তার মানে এক্ষেত্রে প্রতিসরণ কোণটা বড়, অর্থাৎ আলোকরশ্মি অভিলম্ব থেকে দূরে সরে গেছে। আর অভিলম্ব থেকে দূরে সরে যায় যদি এই মাধ্যমটা লঘু মাধ্যম হয়,
তার মানে আমরা এখান থেকে বলতেই পারি যে এই যে মিউ তার চাইতে এই মিউ টুটা ছোট, সেই জন্য মিউ গ্রেটার দ্যান মিউ টু। তাহলে এখান থেকে এই দুটো রিলেশন থেকে আমি লিখতে পারবো মিউ ওয়ান গ্রেটার দ্যান মিউ টু এবং মিউ ওয়ান ইকুয়াল টু মিউ। তার মানে এক্ষেত্রে এ এবং সি এই দুটো রিলেশন কিন্তু এক্ষেত্রে সঠিক রিলেশন কিন্তু। এবার চলে আসো 7 নম্বর প্রবলেমটাতে। এখানে কি বলেছে, এটাও একটা প্রিজমের প্রবলেম। এখানে একটা প্রিজম পি কিউ আর একটা প্রিজম, এই প্রিজমের একটা প্রতিসারক তল এটাকে সিলভারিং করা আছে, এর উপর প্রলেপ দিয়ে এটাকে দর্পণের মতো তৈরি করে দেওয়া হয়েছে। এবার কি করা হলো, এই জায়গা থেকে একটা আলো, ধরো এটার আপাতন কোণ বলেছে 2a আপাতন কোণে আলোটা পড়লো, এমনভাবে আলোটা এখানে পড়লো যে এই তল থেকে প্রতিফলিত হয়ে একই পথে আলোটা বেরিয়ে চলে আসবে। তাহলে এই প্রিজমের উপাদানের মিউ কত, আলোক প্রতিসারাঙ্ক কত, সেটা আমার নির্ণয় করতে হবে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, আলোটা এই পথে এইভাবে ফিরে আসবে যদি এই জায়গাতে আলোটা লম্বভাবে পড়ে। তার মানে এইখানে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। আমরা যদি এখান থেকে দেখি, এইটা হচ্ছে প্রিজম কোণ বলা আছে আমার, এটা এ, এখানে 2a হচ্ছে আপাতন কোণ, আমি মনে করি প্রতিসরণ কোণ যেটা হলো সেটা হচ্ছে আর। এবার এইটা যদি আর হয় তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস আর, এই কোণটা যেহেতু 90 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে এ। তাহলে আমি যদি এই জায়গা থেকে রিলেশন বের করি তাহলে আর এর সঙ্গে এ রিলেশন পেয়ে যেতে পারি। অথবা আমরা যদি অন্যভাবে চিন্তা করি, প্রিজমের ক্ষেত্রে আমরা একটা রিলেশন জানি যে এ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু। এক্ষেত্রে যেহেতু লম্বভাবে পড়েছে আর টু কিন্তু 0 এবং আর ওয়ানটা হচ্ছে আর, তাহলে আমি এখান থেকে লিখতে পারি আর প্লাস 0 দ্যাট ইজ এ ইকুয়াল টু আর। আর এই পয়েন্টে আমরা যদি প্রতিসরণের দ্বিতীয় সূত্রের সম্পর্কটাকে লিখি সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, তাহলে এখান থেকে দেখো সাইন আই দ্যাট ইজ সাইন 2a বাই সাইন আর, এইটা ইকুয়াল টু, এক্ষেত্রে কিন্তু এই মাধ্যমের রেসপেক্টে এই মাধ্যমের আলোক প্রতিসারাঙ্ক, মানে এই মাধ্যমের আলোক প্রতিসারাঙ্ক বাই এই মাধ্যমের আলোক প্রতিসারাঙ্ক। আমি বাদিকের এই মাধ্যমটাকে বায়ু ধরে নিয়েছি, এইটা মিউ দেওয়া রয়েছে, সেই জন্য কিন্তু মিউ মাইনাস 1। এবার তোমার এখান থেকে ত্রিগোণমিতির রিলেশন সাইন 2 এর ফর্মুলাটা ভাঙিয়ে দেওয়া হয়েছে, এখানে এ ইকুয়াল টু আর, তার মানে সাইন আর এর বদলে সাইন এ লেখা হয়েছে, তাহলে এখান থেকে মিউ সমান সমান 2 কস এ। এই যে রিলেশনটা এখান থেকে আমরা প্রমাণ করলাম এই অঙ্কের জন্য, এইটা কিন্তু আমরা মেমোরাইজ করে রাখতে পারি যদি আমাদের কখনো এরম প্রবলেম দেয় যে এক্ষেত্রে যে প্রিজম কোণ যত, তার ডাবল কোণে যদি আলো আপতিত হয় এবং এদিকে যদি সিলভারিং করা থাকে তাহলে এর প্রতিসারাঙ্কটা কত হবে। আমরা যদি এই কোণগুলোর মান জানি, ধরো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এখান থেকে খুব সহজেই তোমরা বলতে পারবে 2 ইন্টু cos 60 দ্যাট ইজ হাফ। সেইভাবে করে আমরা বসিয়ে এখান থেকে আনসার পেতে পারি। বা যদি 30 ডিগ্রি হয়ে যায় তাহলে এটা √3/2 করে প্রতিসারাঙ্ক হবে √3। আচ্ছা, 8 নম্বর প্রবলেমটায় লক্ষ্য করো, এই এবিসিডি এটা একটা কাচফলক, এই কাচফলকটার উপাদানের প্রতিসারাঙ্ক আমরা এখানে বলছি n1। এই কাচফলকটাকে একটা তরলের মধ্যে রাখা আছে, ধরো জলের মধ্যে রাখা আছে, তার আলোক প্রতিসারাঙ্ক হচ্ছে n2। এবার এই জায়গা থেকে কাচফলকের মধ্যে একটা আলোক রশ্মি প্রবেশ করছে, এই জায়গা থেকে আলোক রশ্মিটা প্রবেশ করছে, এই যে আপাতন কোণ, এই আপাতন কোণটাকে আমি এটাকে আলফা ম্যাক্স ধরে নিলাম, ম্যাক্সিমাম। তার মানে এই কোণটা ম্যাক্সিমাম কত কোণে পড়লে এই জায়গা থেকে যখন আলো প্রতিসৃত হবে, বলছে এই এডি এবং বিসি এই তলগুলো থেকে আলো বেরোবে না, শুধুমাত্র আলো এই সিডি তলের ভিতর থেকেই প্রতিসৃত হয়ে বেরিয়ে আসবে। এখানে পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে, যখন এখানে আলো পড়বে এই তল থেকে বেরোবে না, শুধুমাত্র যদি এই জায়গাতে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। আমরা এখানে সেইভাবেই কিন্তু অঙ্কটাকে করেছি। লক্ষ্য করো, এখান থেকে আলোটা গেল, এই কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ আর, এবং এই আলো গিয়ে এই বিন্দুতে যখন আপতিত হলো, এই আপাতন কোণটা হচ্ছে আই। এই আই কোণের মানটা যদি এই দুই মাধ্যমের যে সংকট কোণ, সেই সংকট কোণ যদি আইসি ধরি আমরা, তাহলে এই আইসি থেকে যদি
সামান্য বড় হয় তাহলেই কিন্তু এই জায়গায় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। আমরা এখানে কি ধরবো না আইসির সমান সমান ধরেই কিন্তু প্রবলেমটাকে সলভ করব। তাহলে লক্ষ্য করো, আমরা প্রথমে এই বিন্দুতে যদি আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটাকে ব্যবহার করি তাহলে সাইন আলফা ম্যাক্স বাই সাইন আর, এটা হচ্ছে n1/n2। তাহলে এক্ষেত্রে আমরা এখান থেকে সাইন আলফা ম্যাক্স পেলাম n1/n2 ইন্টু সাইন আর, এটা 1 নম্বর সমীকরণ আমরা বললাম। আবার আমরা জানি সংকট কোণের ক্ষেত্রে একটা রিলেশন থাকে সাইন আইসি, এইটা ইকুয়াল টু 1/μ। তাহলে আমরা এখানে কিন্তু মিউ মানে লঘু মাধ্যম এবং ঘন মাধ্যমের দুটো আলাদা আলাদা প্রতিসারাঙ্ক দেওয়া রয়েছে, সেই রেসপেক্টে আমরা লিখলাম 1 এটা হচ্ছে n1/n2, দ্যাট ইজ n2/n1। এই জায়গা থেকে কিন্তু আমরা লিখতে পারি আইসি সমান সমান সাইন ইনভার্স n2/n1। এই রিলেশনটা আমাদের কাজে লাগবে। এবার লক্ষ্য করো, যদি এই জায়গা থেকে আলো এখানে যায় গিয়ে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে বেরিয়ে আসে, তাহলে এই জায়গাটাকে আমি একটা ত্রিভুজ মনে করতে পারি যে কোণটা 90 ডিগ্রি। তাহলে আই এবং আর এর মধ্যে রিলেশন হচ্ছে যোগফলটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা এই জায়গা থেকে কিন্তু দেখো এটাই লিখেছি যে যদি আইটা আইসি হয় তাহলে আর এবং আইসি এর যোগফলটা 90 ডিগ্রি, দ্যাট ইজ আমরা এখান থেকে লিখতে পারবো দুদিকে যদি সাইন আমরা নিয়ে নিই তাহলে সাইন আর ইকুয়াল টু কস আইসি। এইটাকে এই 1 নম্বরে সাবস্টিটিউট করব এবং সাহায্য নেব এই সম্পর্কটার। লক্ষ্য করো, সাইন আলফা ম্যাক্স, তার মানে আলফা ম্যাক্স হবে সাইন ইনভার্স এই টার্মটা, এখানে আমরা সাইন ইনভার্স লিখেছি, এই টার্মটা মানে n1/n2, এখানে n1/n2। এক্ষেত্রে দেখো সাইন আর মানে কিন্তু কস আইসি, আইসি মানে কিন্তু আবার এই যে সাইন ইনভার্স n2/n1, এখানে সেটা বসিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু খেয়াল রাখবে এইটা যে শুধুমাত্র এই প্রবলেমে কাজে লাগবে তা কিন্তু নয়, এইটা অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রেও কিন্তু ঠিক এই রকম ধরনের প্রবলেম দিতে পারে যে তোমার ক্লডিং এবং কোর এদের কার কেমন প্রতিসারাঙ্কের রিলেশন কেমন হলে অপটিক্যাল ফাইবার কেবলটা কার্যকরী হবে। তাহলে 9 নম্বর প্রবলেমে দেখো, 9 নম্বর প্রবলেমে আমরা কি বলেছি না 3h উচ্চতা এবং h ব্যাসার্ধের একটা চোঙ, তার মধ্যে h উচ্চতার একটা সরু লম্বা দণ্ড রাখা আছে যেখানে পিকিউ লম্বা দণ্ডটা। এবার দেখো বলেছে যে একজন পর্যবেক্ষক সূচিচিত্রের মধ্য দিয়ে দণ্ডটির শীর্ষবিন্দু দেখতে পান, মানে যখন একজন পর্যবেক্ষক এখান থেকে তাকাচ্ছেন তিনি এই পি বিন্দুটা দেখতে পাচ্ছেন। এবার যখন এর মধ্যে কোনো একটা তরল ঢালা হলো, তরলের উচ্চতাটা হচ্ছে 2h, এই লেভেল পর্যন্ত জল অন্য কোনো তরল ঢালাল হলো, ঢালার পর এবার ওই একই অবস্থানের থেকে অবজারভার তিনি কিন্তু এই যে দণ্ডটা পিকিউ তার এই পাদবিন্দুটা মানে এই নিচের এই পয়েন্টটাকেও কিন্তু তিনি দেখতে পাচ্ছেন। তাহলে আমাকে বের করতে বলেছে এখানে যে তরলটা রাখা আছে সেই তরলটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলোক প্রতিসারাঙ্ক কত, এটা নির্ণয় করতে হবে। লক্ষ্য করো, আমরা যদি এখান থেকে ছবিটাকে একটু দেখি যে যখন এই পিকিউ এই দণ্ডটার পি বিন্দু থেকে আলো সোজাসুজি এখান থেকে বেরিয়ে চোখে চলে যাচ্ছিল, ফলে চোখ কিন্তু এই পি বিন্দুটাকে দেখতে পাচ্ছিল। কিন্তু এই সমস্ত বিন্দু থেকে যখন আলো বেরোচ্ছিল সেই আলো কিন্তু এই জায়গাতে বাধাপ্রাপ্ত হয়ে চোখে পৌঁছাতে পারছিল না, ফলে সে নিচের বিন্দুগুলো দেখতে পাচ্ছিল না। কিন্তু যখন এইটাকে 2h উচ্চতা পর্যন্ত জল দিয়ে ভর্তি করা তরল দিয়ে ভর্তি করা হলো তখন কি হলো না এই বিন্দু থেকে আলো যখন এখানে যাবে, দেখো এইটা হচ্ছে ঘন মাধ্যম, বাইরেরটা বায়ু মাধ্যম, মানে এটা হচ্ছে লঘু মাধ্যম, তাহলে আলোটা এখানে গিয়ে এর প্রতিসরণের কারণে আলোকরশ্মিটা এইরকম গিয়ে এই চলে গেল, অভিলম্ব থেকে দূরে সরে গেল এবং গিয়ে চোখে পৌঁছালো, ফলে লোকটি কিন্তু খুব সহজেই এই দণ্ডটার এই পাদবিন্দুটাকে দেখতে পাচ্ছে। এখানে লক্ষ্য করো, আমার যদি এই কোণটাকে আমি আপাতন কোণ মনে করি তাহলে এই কোণটা হচ্ছে কিন্তু প্রতিসরণ কোণ এবং এই কোণটা 45 ডিগ্রি। কিভাবে? আমার এই চোঙের ব্যাস বলা আছে 2h, এই দূরত্বটা হচ্ছে 2h, আর এই পুরোটা 3h, নিচের এইটুকুনি h, তার মানে এইটুকুনি 2h। তাহলে এই ত্রিভুজটাকে, এই যে ত্রিভুজটা
এইটাকে একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ মনে করতে পারি, তাহলে এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণই কিন্তু 45 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো, এইটা যদি 45 হয় তাহলে এই কোণটাও 45 ডিগ্রি। সেই জন্য আমরা এই বিন্দুটাতে যদি আলোর প্রতিসরণের ফর্মুলা করি, তাহলে সাইন আই বাই সাইন আর মানে 45 ডিগ্রি, এটা হচ্ছে 1/μ। আবার লক্ষ্য করো, এই ত্রিভুজটার কথা চিন্তা করো, এই যে ত্রিভুজটা, আমরা এখানে এই যে ত্রিভুজটার কথা বলছি, এই ত্রিভুজের এইটুকুনি হচ্ছে এইচ আর এইটুকুনি হচ্ছে কিন্তু 2h, এবং এই কোণটা হচ্ছে আই। তাহলে আমি যদি এখান থেকে সাইন আই ব্যবহার করি, সাইন আই মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে দেখো সাইন আই সমান সমান h/2h² প্লাস h² তার রুট, তার মানে এটা হয়ে যাচ্ছে 1/√5। তাহলে আমি এই সমীকরণটা এবং এই সমীকরণটাকে কাজে লাগিয়ে এখান থেকে বের করে নিতে পারছি মিউ, এটা হচ্ছে √5/2। এক্ষেত্রে কিন্তু তোমাদের শুধুমাত্র মাথায় রাখতে হবে যে কিভাবে এই জায়গা থেকে আলোর প্রতিসরণ হচ্ছে, আলোক রশ্মিটা বেঁকে যাচ্ছে, এটাই কিন্তু এক্ষেত্রে আমাদের মনে রাখার বিষয়। দেখো 10 নম্বর প্রবলেমটা কি বলছে। 10 নম্বর প্রবলেম বলেছে এটা একটা প্রিজমের প্রবলেম। এখানে এবিসি একটা প্রিজম, এই প্রিজমের এই কোণটা হচ্ছে থিটা। এবার এখানে ACDE এইটা হচ্ছে একটা ফলক, এখানে বলেছে এটা একটা কাচের ফলক। দুটোর প্রতিসারাঙ্ক কিন্তু ভিন্ন, এর প্রতিসারাঙ্ক 6/5 আর এই প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্ক হচ্ছে 3/2। এবার এই জায়গাতে একটা আলো এই এবি তলের উপরে দেখো লম্বভাবে আপতিত হলো, এবং লম্বভাবে আপতিত হওয়ার পর আলোটা গিয়ে এই কিউ বিন্দুতে এসি তলের উপর পড়ল। বলছে আমাদের বের করতে হবে যে এই থিটা কোণের মান কত হতে পারে যাতে করে এই এসি তলের ভিতর থেকে কোনো আলো অতিক্রম করবে না। তার মানে কি, এইখানে যে আলোকরশ্মিটা এই কিউ বিন্দুতে পড়ল, যদি এই জায়গাতে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় তাহলে কিন্তু আলোটা এই জায়গা থেকে এই দিকে ফেরত চলে আসবে, বেরিয়ে চলে আসবে। তাহলে কোনো আলো কিন্তু এসি তলের ভিতর থেকে বাইরে নির্গত হবে না। তার মানে আমাকে বের করতে হবে যেখানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে। যদি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে হয় তাহলে এই যে কোণ আর, এই কোণটা কিন্তু এই কাচফলক এবং প্রিজম এই দুটো উপাদানের যে সংকট কোণ, সেই সংকট কোণের চাইতে বেশি হতে হবে। সেই জন্য দেখো আমরা এখানে কি বলেছি যে যদি আর এর মানটা গ্রেটার দ্যান আইসি হয়, আইসি মানে দুই মাধ্যমের সংকট কোণ, তাহলে এখানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, কোনো আলো এই এসি তলকে অতিক্রম করে বাইরে বেরিয়ে যাবে না। তাহলে আমরা কিভাবে সেটা নির্ণয় করতে পারি? দেখো আমরা যদি এই ত্রিভুজটার কথা চিন্তা করি, আমরা পি কিউ আলোকরশ্মিটা কিউ বিন্দুতে এখানে গিয়ে পড়েছে। এবার এই আলোকরশ্মিটাকে আমরা এই কিউ বিন্দুকে এই বিসি যেটা প্রিজম এর সমান্তরালে এক ডট লাইন দিয়ে টেনেছি। যদি এই কোণটা থিটা হয় তাহলে এই কোণটাও থিটা। তুমি এই ত্রিভুজটার কথা যদি চিন্তা করো তাহলে এইটা প্লাস এইটা সমান সমান হবে 90 ডিগ্রি। তার মানে আর প্লাস থিটা 90 ডিগ্রি, তাহলে আর হচ্ছে কিন্তু 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার এই কন্ডিশনটা আর গ্রেটার দেন আইসি। এবার এই দুদিকে তুমি আর এর মানটা এখানে সাবস্টিটিউট করে দিলে, দিয়ে সাইন নিয়ে নাও, তাহলে এক্ষেত্রে হয়ে গেল দেখো কস থিটা গ্রেটার দেন আইসি। এবার আমরা আবার জানি আইসি মানে হচ্ছে কিন্তু এই দুটো মাধ্যমের সংকট কোণের যদি সাইন আমরা করি তাহলে এটা হবে দ্বিতীয় মাধ্যমের চরম প্রতিসারাঙ্ক বাই প্রথম মাধ্যমের চরম প্রতিসারাঙ্ক বা পরম প্রতিসারাঙ্ক করে 6/5/3 করে 4/5। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই কস থিটা সি এইটা কিন্তু গ্রেটার দেন 4/5, তার মানে থিটা এটা হচ্ছে লেস দেন কস ইনভার্স 4/5। তার মানে এই কোণটাকে যদি কস ইনভার্স 4/5 চাইতে কম হয় তাহলে এক্ষেত্রে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। এটা কিন্তু আলোর প্রতিসরণের ক্ষেত্রে, প্রিজমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রবলেম। কিন্তু লেন্সের প্রবলেমের মধ্যে চলে এসি। এখানে কি বলছে যে এরকম একটা উভু উত্তল লেন্স, যেটাকে আমরা উত্তল লেন্স বলছি, এই উত্তল লেন্সটাকে কেটে 3টে খণ্ড করা হয়েছে।
কীরমভাবে লক্ষ্য করো, মাঝখান থেকে কেটে উপরের একটা অংশ আর নিচের অংশটা মাঝখান থেকে কেটে আমরা দুটো পার্ট করেছি। আমাকে বের করতে হবে এই যে প্রধান যে লেন্সটা তার ক্ষমতা দেওয়া ছিল পি, তাহলে এই প্রত্যেকটা টুকরো তার ক্ষমতা কত হবে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ক্ষমতা যখন আমরা বের করব ক্ষমতা কিন্তু হচ্ছে 1/f। আমাকে আগে দেখতে হবে যে এই জায়গাতে এফ এর পরিবর্তন কিভাবে ঘটে। লক্ষ্য করো, আমরা লেন্স মেকার ফর্মুলা থেকে পাই 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1, 1/r1 মাইনাস 1/r2। এই লেন্সের ক্ষেত্রে যেহেতু দুদিকেরই বক্রতা ব্যাসার্ধ সমান, তাহলে আমরা এটাকে লিখতে পারি মিউ মাইনাস 1 ইন্টু 2/r, যেখানে আর হচ্ছে প্রত্যেকটা অংশের বক্রতা ব্যাসার্ধ। এবার আমরা যখন এই এ অংশটা নিচ্ছি, উপরের অংশটা, এই অংশের ক্ষেত্রে কি হচ্ছে, মূল যে লেন্সটা তার বক্রতা ব্যাসার্ধ যত, এই এ অংশেরও কিন্তু দুদিকের বক্রতা ব্যাসার্ধ সেম, উপাদানের প্রতি সারাঙ্ক একই, ফলে এই লেন্সটার কিন্তু ফোকাস দৈর্ঘ্য এই সম্পূর্ণ লেন্সের ফোকাস দৈর্ঘ্য কিন্তু একই থেকে যাচ্ছে। আর যখনই ফোকাস দৈর্ঘ্য একই থাকবে তাহলে তার অনন্যক যে ক্ষমতা সেটা একই থাকবে। ফলে এক্ষেত্রে কিন্তু লেন্সটার এ অংশের যে লেন্সটা তার ক্ষমতার কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না, সেই জন্য এর ক্ষমতা কিন্তু পি থাকবে। এবার আমরা বি অংশের লেন্সটায় চলে যাচ্ছি। লক্ষ্য করো, এই যে অংশটা, এই অংশটা কি হচ্ছে না, এই অংশটার এই দিকটা হচ্ছে বক্রতল, যার বক্রতা ব্যাসার্ধ হচ্ছে আর, আর এই যে অংশটা যেটা কেটে নেওয়া হয়েছে এইটা কিন্তু একটা সমতল, সমতলের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ইনফিনিটি। ফলে আমরা যদি এই রিলেশনটায় বসাই, এই 1/rটা r1টা যদি 1/r হয়, তাহলে এই অংশটা কিন্তু হবে 1/∞, মানে এটা 0। তাহলে লক্ষ্য করো, এটা হবে 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r। তার মানে ফোকাস দৈর্ঘ্যটা কিন্তু এক্ষেত্রে হয়ে যাচ্ছে 2f, যা ফোকাস দৈর্ঘ্য ছিল সেটা ডাবল হয়ে যাচ্ছে। আর ফোকাস দৈর্ঘ্য ডাবল হওয়া মানে তার অনন্যক যেহেতু ক্ষমতা, সেই জন্য ক্ষমতাটা হয়ে যাবে কিন্তু p/2। একই রকমভাবে আমরা যদি এই সি অংশটার ক্ষেত্রে চিন্তা করি, সি অংশটারও কিন্তু বি অংশের মতনই, একদিকে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর অন্যদিকে কিন্তু বক্রতা ব্যাসার্ধ ইনফিনিটি, সেই জন্য সি অংশের ক্ষেত্রেও কিন্তু ক্ষমতা বি অংশের মতনই তোমার p/2 হয়ে যাবে। এর সঙ্গে সিমিলারিটি রেখে আরেকটা প্রবলেম আমরা পেতে পারি, যে যদি তোমাকে এরকম দেয় যে এইটা হচ্ছে লেন্স, এই লেন্সটাকে যদি আমি কেটে এইরকম তিনটে টুকরো করতাম, ABC তিনটে আলাদা আলাদা টুকরো, এক্ষেত্রে লক্ষ্য করো ABC প্রত্যেকটা টুকরোর কিন্তু বক্রতা ব্যাসার্ধ কিন্তু সেম থাকছে, যেহেতু উপাদানের মিউ একই থাকছে, ফলে প্রত্যেকটা অংশের ফোকাস দৈর্ঘ্য একই থাকবে এবং প্রত্যেকটা অংশের ক্ষমতাও কিন্তু একই থাকবে। এই জায়গা থেকে কিন্তু আমরা একটা বিশেষ ধারণা পেতে পারি যে একটা সম্পূর্ণ লেন্স সেইটাকে ব্যবহার না করে তুমি যদি তার পরিবর্তে লেন্সের একটা টুকরো ব্যবহার করো, তাহলে কিন্তু সেই টুকরোটাও একই রকমই প্রতিবিম্ব কিন্তু তৈরি করবে, কেননা টুকরোটাও কিন্তু একটা ইটসেলফ লেন্সের মতনই। কিন্তু পার্থক্য কোথায় হতে পারে? পার্থক্য হবে এক্ষেত্রে যে প্রতিবিম্ব তৈরি হবে সেই প্রতিবিম্বের উজ্জ্বলতার কিছু পরিবর্তন ঘটতে পারে বিশেষ কিছু আলোক রশ্মির জন্য। তাহলে আমরা লেন্সকে যখন খণ্ডিত করব তখন কিভাবে তার ফোকাস দৈর্ঘ্য পরিবর্তিত হয় আমরা কিন্তু এই প্রবলেমটা থেকে এবার বুঝতে পারলাম। আশা করি এবার যদি এটাকে বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু আমরা আনসারগুলো খুব সহজেই করতে পারবো। এখানে কি বলেছি না, এই প্রবলেমে বলা হয়েছে যে এইটা হচ্ছে একটা লেন্স, এই লেন্সটার ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এই লেন্সটার সামনে এই পি বিন্দুতে যা 15 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা আছে। এই বস্তুটা থেকে আলো এই লেন্সে প্রতিসৃত হবে, প্রতিসৃত হয়ে মনে করো এই ও বিন্দুতে এ প্রতিবিম্বটা তৈরি করলো। এবার এই ও বিন্দু থেকে আলো এই অবতল দর্পণে প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে এ আবার একটা ফাইনাল ইমেজ তৈরি করবে। আমার এখানে বলা আছে যে ফাইনাল যে ইমেজটা তৈরি হবে সেটা কিন্তু এই যে অবজেক্টটা পি বিন্দুতে রয়েছে একই বিন্দুতে ফাইনাল ইমেজ তৈরি হবে।
এটা একমাত্র সম্ভব যদি এই জায়গা থেকে আলো এখানে যায় এবং এর উপরে লম্বভাবে পড়ে একই পথে আলো এই জায়গা থেকে ফেরত এসে এখানে আবার প্রতিসৃত হয়ে এসে এই পি বিন্দুতে প্রতিবিম্বটা তৈরি করে। আমাদের এখানে প্রবলেম কিন্তু সেটাই বলেছে যে পি বিন্দুতেই আবার ফাইনাল ইমেজটা তৈরি হবে। তা এক্ষেত্রে কিভাবে আমরা ফাইনাল ইমেজটা বের করতে পারবো? এইটা করার জন্য আমরা ধরে নিই এই যে লেন্সটা যখন ও বিন্দুতে প্রতিবিম্ব তৈরি করেছে এই দূরত্বটা কত, এটা বের করবার জন্য দেখো আমরা লেন্সের এই ফর্মুলাটা ব্যবহার করব। 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এটা কিন্তু মাথায় রাখবে, দর্পণের ক্ষেত্রে ছিল কিন্তু এখানে প্লাস, লেন্সের ক্ষেত্রে মাইনাস, যেন এটা আমাদের ক্ষেত্রে গুলিয়ে না যায়। এবার এখানে যদি আমি ইউর মান 15 মাইনাস 15 এফের মান 10 বসিয়ে দিই তাহলে ভির মান পাবো 30। অর্থাৎ এই বিন্দুটা, এই যে দূরত্বটা, এটা হচ্ছে 30 সেন্টিমিটার দূরে এক্ষেত্রে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে। এবার লক্ষ্য করো, আমাকে বের করতে হবে যে এই যে ও বিন্দুটা, ওই ও বিন্দুটা কিন্তু এই দর্পণের কাছে কিন্তু বস্তু হিসাবে কাজ করছে। প্রতিবিম্বটা দর্পণের ক্ষেত্রে বস্তু, তাহলে সেই বস্তু দূরত্ব যেটা, সেটা হচ্ছে -12 সেন্টিমিটার। তার কারণ আমরা এখানে বলেছি যে এই যে বিন্দুটা, এই বিন্দুটা হবে এই দর্পণের বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র। তাহলে বক্রতা কেন্দ্র হওয়ার জন্য এই বিন্দুতে কিন্তু আলো লম্বভাবে দর্পণের উপর পড়বে এবং এই পথে ফেরত চলে আসবে। এবার খেয়াল করো, আমার যেহেতু এটা -12 আর এই দূরত্বটুকু হচ্ছে এক্স আর এইটুকুনি 30, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x - 30 ইকুয়াল টু -12, x ইকুয়াল টু 18। তার মানে লেন্স এবং দর্পণ এদের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে 18 সেন্টিমিটার। এই জায়গাতে কিন্তু আমাদের ক্ষেত্রে একটু কন্ট্রাডিকশান মনে হয় ছবিটাকে, কেননা আমি এইটুকুনি বলেছি 30 আর এদের মধ্যে দূরত্বটা হচ্ছে 18। আসলে আমার এই যে লেন্স থেকে দর্পণের এই যে অবস্থানটা, এই অবস্থানটা কিন্তু দেখা এরকম কোনো একটা জায়গাতে কিন্তু এই দর্পণটা অবস্থিত। কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো, এই দূরত্বটা হচ্ছে কিন্তু 18 আর এই দূরত্বটা 30। আমরা যখন পরীক্ষার সময় আমি তো বুঝতে পারবো না যে আমার এই দূরত্বের চাইতে এটা বেশি বা কম হচ্ছে কি না। ফলে আমরা যদি এইভাবে করে নিজেরা করি অঙ্ক, আমি কিন্তু সাইন কনভেনশন যদি ঠিক রাখি তাহলে আমি সঠিক উত্তরেই কিন্তু পৌঁছাবো। এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। 13 নম্বর প্রবলেমে দেখো, আমরা এখানে প্রবলেমটা এরকম দিয়েছি যে এইটা একটা লেন্স, এই লেন্সটা একটা তরলের মধ্যে ডোবানো অবস্থায় রয়েছে, মানে লেন্সের এদিকেও তরল এদিকেও তরল। এটা একটা ধরো পাত্রের মধ্যে রাখা রয়েছে। আমাকে বের করতে হবে এই সম্পূর্ণ সংস্থাটার তুল্য ফোকাস দৈর্ঘ্য কত হবে। আমার এই লেন্সটার ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার দেওয়া আছে। মেটেরিয়ালস যেটা লেন্সের, তার আলোক প্রতিসারাঙ্ক 1.5 বলা আছে, তরলের আলোক প্রতিসারাঙ্ক বলা আছে 1.6। দেখো, এইটাকে সলভ করার জন্য আমরা যদি এইভাবে করে চিন্তা করি, এই সম্পূর্ণ সংস্থাটা এটাকে 3টে পার্ট করে নিয়েছি। দেখো, এদিকে একটা সম অবতল লেন্স যেটা তরল দিয়ে তৈরি, এইটা উত্তল লেন্স যেটা আমার প্রদত্ত, এবং এদিকেরও এটা একটা সম অবতল লেন্স যেটা তরল দিয়ে তৈরি। আমরা যদি এই 3টে লেন্সের ফোকাস দৈর্ঘ্য আলাদা আলাদাভাবে বের করতে পারি, তাদের সমবায়ের ফর্মুলা যদি করি, তাহলে কিন্তু তুল্য ফোকাস দৈর্ঘ্য আমরা এখান থেকে বের করতে পারবো। লক্ষ্য করো, আমরা তুল্য ফোকাস দৈর্ঘ্য বের করবার জন্য আমরা যে লেন্স মেকার ফর্মুলা জানি, লেন্স মেকার ফর্মুলাতে কিন্তু আমার প্রয়োজন হচ্ছে এই যে লেন্সগুলো তাদের বক্রতা ব্যাসার্ধ। এই বক্রতা ব্যাসার্ধ বের করবার জন্য আমরা উত্তল লেন্স তার সাহায্য আগে নিচ্ছি। তাহলে আমরা 2 নম্বর লেন্সটাকে নিয়ে চিন্তা করছি। দেখো, 2 নম্বর লেন্সের ক্ষেত্রে লিখতে পারি 1/f2, এটা μ2 - 1 ইন্টু 1/r-1/r এক্ষেত্রে। তাহলে যেহেতু দুদিকে সমান বক্রতা ব্যাসার্ধ, একটা উত্তল দিক একটা অবতল দিক, একটা মাইনাস একটা প্লাস, এটা 2/r হয়ে যাবে। এখানে তুমি যদি মানগুলো বসিয়ে দাও, এফের মানটা 20 বসানো হলো, তাহলে এই জায়গা থেকে ক্যালকুলেট করে আর এর মান পেলাম 20 সেন্টিমিটার। তার মানে এই যে বক্রতা ব্যাসার্ধ, এগুলো 20 সেন্টিমিটার।
প্রথম লেন্সটার ক্ষেত্রে চলে আসো, যেটা তরল দিয়ে তৈরি। তার ক্ষেত্রে কি হবে দেখো, 1/f1 μ1 - 1 এর আলোক প্রতিসরাঙ্ক μ1, 1/r1 - 1/r2। লক্ষ্য করো এই লেন্সের এই দিকটা হচ্ছে কিন্তু সমতল, যার বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ইনফিনিটি, এই দিকের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 20, সেই জন্য 1/20। এইটা ক্যালকুলেট করলে এফ এর মানটা হয়ে যাচ্ছে -100/3। একই রকমভাবে আমি যদি 3 নম্বর লেন্সের ক্ষেত্রে যাই, 3 নম্বর লেন্সটা কি করছে, এর এদিকটা হচ্ছে সমতল আর এদিকটা হচ্ছে অবতল। আমি যখন এর তুল্য ফোকাস দৈর্ঘ্য বের করব, এই ফর্মুলাটা ব্যবহার করে একই রকমভাবে দেখো এইটার ক্ষেত্রে আর এর মান কিন্তু -20 বসানো হচ্ছে, যেহেতু এটা অবতল দিকে আর এটা সমতল, সেই জন্য এটা ইনফিনিটি। এটাও ক্যালকুলেট করে পাচ্ছি আমরা কিন্তু -100/3। এবার এই তিনটে লেন্সের তুল্য ফোকাস দৈর্ঘ্য, আমরা যখন তুল্য ফোকাস দৈর্ঘ্য করেছিলাম তখন এই লেন্সগুলোর ফোকাস দৈর্ঘ্যের অনন্যক হবে তুল্য ফোকাস দৈর্ঘ্যের অনন্যকের সমান। এই রিলেশনটা বসিয়ে দিয়ে আমরা এখান থেকে যে রেজাল্টটা পেলাম, সেখানে পেলাম f = -100 সেন্টিমিটার। এই জায়গাটা কিন্তু একটু খেয়াল করতে হবে যে আমার এই যে সম্পূর্ণ যে সমবায়টা, এই সমবায়টার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে মাইনাস, ফলে আমরা বলতেই পারি আমার এই সম্পূর্ণ সমবায়টা কিন্তু একটা অবতল লেন্সের মতন আচরণ করছে। এটাও আমাদের প্রশ্ন আকারে দিতে পারে যে এই সমস্ত সংস্থাটি আচরণ করে অবতল লেন্স, উত্তল লেন্স, তার বিভিন্ন ফোকাস দৈর্ঘ্য দিয়েও কিন্তু অপশান থাকতে পারে। তাহলে এবার আমরা নেক্সট প্রবলেমে আমরা চলে যাই। আচ্ছা, 14 নম্বর প্রবলেমটা, এখানে দুটো লেন্স দিয়ে কিন্তু প্রবলেম। আমরা এটাকে নববীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ এই প্রবলেম আকারে এখানে দিয়েছি। এটা কিন্তু দুটো লেন্সের কম্বিনেশনের হিসাবেও কোনো প্রবলেম আকারে থাকতে পারে। কীরকম বলেছে দেখো, এখানে এইটা হচ্ছে অভিলক্ষ আর এটা হচ্ছে অভিনেত্র। তার মানে অভিলক্ষ হচ্ছে এটা তোমার অবজেক্টিভ এবং এটা হচ্ছে আইপিস, এদের ফোকাস দৈর্ঘ্য দেওয়া রয়েছে। এবার অভিলক্ষের সামনে 200 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা রয়েছে এবি। বলছে যে এই অভিলক্ষ এবং অভিনেত্রের মধ্যে দূরত্ব কত হলে এই বস্তুটার প্রতিবিম্ব এক্ষেত্রে দেখা যাবে। এই যে যদি বলেছে যে বস্তুটিকে দেখতে মানে আমরা বস্তুটার প্রতিবিম্বটাকে দেখতে পাবো, তাহলে প্রতিবিম্বটা দেখতে হলে এদের মধ্যবর্তী দূরত্বটা কত হবে এটা নির্ণয় করতে হবে। আমরা এখানে কিভাবে করব দেখো, আমরা যদি এইভাবে করে চিন্তা করি, এই যে উত্তল লেন্সটা, এই উত্তল লেন্সের সামনে 200 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা আছে, তাহলে তার প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে? আমি যদি লেন্সের রিলেশনটা এখানে ব্যবহার করি, দেখো অভিলক্ষের ক্ষেত্রে মানে এইটার ক্ষেত্রে অবজেক্টিভের ক্ষেত্রে অবজেক্টিভের ফোকাল লেন্থ দেওয়া রয়েছে, আর এক্ষেত্রে ইউ সমান -200 সেন্টিমিটার বলা আছে। প্রতিবিম্ব দূরত্ব V0, এটা আমাকে VO, এটা আমাকে বের করতে হবে। আমরা যদি এই রিলেশনটা ব্যবহার করি উত্তল লেন্সের ক্ষেত্রে, যে সাধারণ ফর্মুলাটা এখানে বসালে পর এখান থেকে দেখো VO এটা পাচ্ছি 50 সেন্টিমিটার। আমরা মনে করি এই বি ড্যাশ বিন্দুতে এই এবি এর অবশীর্ষ সদ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। বি ড্যাশ এ ড্যাশ হচ্ছে এই প্রতিবিম্বটা, এই প্রতিবিম্বটা কিন্তু এই আইপিসের কাছে কিন্তু বস্তু হিসাবে বিহেভ করবে। তাহলে আইপিস কি করবে? তার একটা প্রতিবিম্ব তৈরি করবে। যেহেতু এটা টেলিস্কোপিক অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, ফলে এর প্রতিবিম্বটা কিন্তু অসীমে তৈরি হবে, কারণ আমরা এটাকে ইনফিনিটি ফোকাসিং করে থাকি। তাহলে যখন অসীমে তৈরি হবে, তাহলে এর ক্ষেত্রে আমরা লিখতে পারি দেখো ভিই, তার মানে অবজেক্টিভ আইপিস যে প্রতিবিম্বটা তৈরি করবে সেই প্রতিবিম্ব দূরত্বটা হচ্ছে ইনফিনিটি। এর এফ দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে আমি যদি এখানে এই ফর্মুলায় যদি বসিয়ে দিই, তাহলে এই জায়গা থেকে ইউই অর্থাৎ এই যে আইপিস এর থেকে এই বস্তুটার দূরত্ব, দ্যাট এই প্রতিবিম্বের এই যে দূরত্ব, এই দূরত্বটা আমরা এখান থেকে পাচ্ছি -4 সেন্টিমিটার। তাহলে যদি এদের মধ্যবর্তী দূরত্ব আমাকে এল বের করতে হয়, তাহলে এই দূরত্বটার মড এই দূরত্বটার মডের যোগফলটাই হচ্ছে মোট দূরত্ব। আমরা এখানে করেছি এল হচ্ছে V0 মড,
ইউই মড। এবার এটা যোগ করলে পরে এটা 54 সেন্টিমিটার। এখানে কিন্তু মাথায় রাখতে হবে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা কিন্তু আমরা শুধুমাত্র টেলিস্কোপ নয়, লেন্সের কম্বিনেশন হিসাবেও কিন্তু পেতে পারি। এবার আমরা যেটা আলোচনা করব, লেন্সের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখান থেকে অনেক রকমের কোশ্চেন আসে, যে কোনো একটা লেন্সে যখন সিলভারিং করা হয় তখন তার ফোকাস দৈর্ঘ্যের কেমন কেমন পরিবর্তন ঘটে। এবার আমরা আলোচনা করব সিলভারিং অফ লেন্স। সিলভারিং অফ লেন্স বলতে আমরা আসলে কি বুঝি দেখো, লক্ষ্য করো, আমরা যদি মনে করি যে এইটা একটা উত্তল লেন্স, আমরা ধরে নিলাম উত্তল লেন্সের দুদিকে দুটো স্ফেরিক্যাল সারফেস আছে। আমরা যে কোনো একটা সারফেসকে, ধরো এই সারফেসটার উপরে একটা সিলভার কোটিং করে দিলাম, যাতে করে যখনই সিলভার কোটিং করে দেবো বাইরের দিকে, তখন কিন্তু এইটা একটা মিরারের মতো বিহেভ করবে। ওই সারফেসটা যেখানে কোটিং হলো সেখানে আলোর কিন্তু প্রতিফলন হবে। এখানে কি দাঁড়াবে দেখো, যখন এই জায়গা থেকে আলো যাচ্ছে তখন আলো প্রথমে এই যে তলটা, এই তলে কিন্তু প্রতিসরণ হবে। তার মানে ওই লেন্সের ওই তলের জন্য আমরা একটা ফোকাস দৈর্ঘ্য পাবো। যখন আলো এই জায়গা থেকে গিয়ে এই লেন্সের মধ্যে পড়লো, এই তলটা মাথায় রাখতে হবে, সিলভারিং করার আগে যে তলটা, সেখানে একটা আলো প্রতিসরণ হবে, যেটা কিন্তু আমরা এই লেন্সেরই ফোকাস দৈর্ঘ্য হিসাবে পাবো। এবং এই জায়গাটা, এটা একটা মিরারের মতো বিহেভ করবে, এর উপরে আলো পড়বে, এখান থেকে আলো কিন্তু আবার রিফ্লেক্ট হয়ে বেরিয়ে চলে আসবে। ফলে আমরা এখানে দুটো প্রতিসারক তলের ফোকাস দৈর্ঘ্য পাচ্ছি, একটা প্রতিফলক তলের ফোকাস দৈর্ঘ্য পাচ্ছি। ফলে আমি যখন এদের কম্বিনেশন করব, এই যে এফ, ক্যাপিটাল এফ যেটা, এটাই হবে কিন্তু এই সম্পূর্ণ কম্বিনেশনের ফোকাস দৈর্ঘ্য। এবং এই ক্যালকুলেশনগুলো কিন্তু আমরা লেন্স মেকার ফর্মুলার সাহায্য নিয়ে খুব সহজেই বের করতে পারি। এখানে দেখো বিশেষ কতগুলো ক্ষেত্র যেখানে বিভিন্ন রকমভাবে আমরা সিলভারিং করতে পারি। কীরকম? প্রথমেই যেটা নেওয়া হয়েছে প্লেনো কনভেক্স লেন্স। একটা দিক প্লেন এবং আরেকটা দিক এটা হচ্ছে কনভেক্স, সমতল উত্তল লেন্স। সমতল উত্তল লেন্সের যদি সমতল দিকটা আমরা সিলভারিং করে দিই, তাহলে এর যে ফোকাস দৈর্ঘ্য হবে এফ ইকুয়াল টু আর বাই 2 ইন্টু মিউ মাইনাস 1, যেখানে আর কিন্তু এই লেন্সের বক্রতা ব্যাসার্ধ, এবং এইটা কিন্তু বিহেভ করবে একটা অবতল দর্পণের মতন। যদি এই একই প্লেনো কনভেক্স লেন্সের আমরা যদি স্ফেরিক্যাল এই যে সারফেসটা, এইটাকে যদি আমরা সিলভারিং করে দিই, তাহলে কিন্তু ফোকাস দৈর্ঘ্যটা হবে দেখো এফ ইকুয়াল টু আর বাই 2 মিউ। এরও কিন্তু বিহেভিয়ার এই কনকেভ মিরর বা অবতল দর্পণের মতনই কিন্তু হবে। যদি এরকম হতো যে আমার এই লেন্সটা এটা হচ্ছে ডাবল কনভেক্স, মানে আমরা যেটাকে উত্তল লেন্স বলে থাকি, সেই উত্তল লেন্স যদি এটাকে আমরা বলি, তাহলে উত্তল লেন্সের যে কোনো একটা সারফেসকে যদি আমরা সিলভারিং করে দিই, তাহলে এর যে ইকুইভ্যালেন্ট যে ফোকাল লেন্থ পাবো, সেটা কিন্তু পাবো এফ ইকুয়াল টু আর বাই 2 ইন্টু 2 মিউ মাইনাস 1। এরও কিন্তু বিহেভিয়ার যেটা আমরা দেখব সেটা হচ্ছে কনকেভ মিরর, অবতল দর্পণের মতো। এবার যদি এর উল্টো দিকের ঘটনাগুলো আমরা দেখি, ধরো প্লেনো কনভেক্স লেন্স। প্লেনো কনভেক্স এটা হচ্ছে সমতল অবতল, এবং এই সমতল অবতলের যদি এই সমতল দিকটাতে যদি আমরা সিলভারিং করে দিই, তাহলে এর ক্ষেত্রে যে ফোকাস দৈর্ঘ্য হবে এফ, এটা হচ্ছে আর বাই 2 ইন্টু মিউ মাইনাস 1। এবং এইটা যদি সমতল তলে না করে আমরা যদি স্ফেরিক্যাল যে সারফেসটা তাতে যদি সিলভারিং করতাম, তাহলে ফোকাস দৈর্ঘ্যটা পেয়ে যেতাম কিন্তু এফ ইকুয়াল টু আর বাই 2 মিউ। এবং উভয় ক্ষেত্রেই কিন্তু এরা উত্তল দর্পণ বা কনভেক্স মিরারের মতো বিহেভ করতো।
এবং থার্ড যেটা, যদি ডাবল কনভেক্স লেন্স নিতাম, ডাবল কনভেক্স কনকেভ মানে হচ্ছে এক্ষেত্রে অবতল লেন্স আমরা যেটাকে বলি, অবতল লেন্সের যদি যে কোনো একটা তলকে সিলভারিং করি তাহলে তার ফোকাস দৈর্ঘ্য এফ ইকুয়াল টু হবে আর বাই 2 × 2μ-1। এটারও কিন্তু বিহেভিয়ার হবে কনভেক্স মিরার বা উত্তল দর্পণের মতন। আমাদের কিন্তু যে কোনো একটা কিন্তু আমাদের পরীক্ষায় দিতে পারে, তখন কিন্তু আমরা এই জায়গাগুলো রিলেশানগুলো মনে রাখবো, কোনটা উত্তল কোনটা অবতল দর্পণ কিভাবে হবে এইটা কিন্তু মনে রাখতে একটু কষ্ট হবে। তবে মোটামুটি দেখো এখান থেকে দেখলে বুঝতে পারবে যে কনভেক্স লেন্সের যখন আমরা সিলভারিং করেছি তখন সেটা কনকেভ মিরারের মতো বিহেভ করেছে, এবং যখন আমরা কনকেভ লেন্সের ক্ষেত্রে করেছি সেটা কনভেক্স মিরারের মতো কিন্তু বিহেভ করেছে। সিলভারিংটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। তাহলে আজকে আলোক চ্যাপ্টারে আমরা 15টা প্রবলেম এবং থিওরিটিক্যাল আইডিয়া এখানে আলোচনা করলাম। আশা করি এটা তোমাদের খুবই কাজে লাগবে। তোমরা এটাকে ভালো করে বারবার করে দেখো, বন্ধুদেরকে এটা শেয়ার করো যাতে সবাই এটা দেখতে পারে, এবং তোমরা কিন্তু অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবে যাতে করে আমি বুঝতে পারি যে এটা তোমাদের কতটা উপকারে লাগলো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব সহজেই পেতে পারো। ধন্যবাদ সবাইকে।